ফেনীসহ ৮ জেলায় বন্যার ভয়াবহতা, ৪.৫ লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লির হাইকমিশনারকে যৌথ কমিটি গঠনের তাগিদ। সতর্কতা ছাড়া পানি ছাড়ায় উষ্মা নাহিদের। বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে বললেন তারেক রহমান। পাচারের টাকা ফেরাতে সহায়তা করবে সুইজারল্যান্ড, জানালেন আমির খসরু। হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল। কথা হবে বিভিন্ন পক্ষের সাথে, জানালেন আবাসিক সমন্বয়কারী। সালমান রহমান, আকবর সুবহান সহ শীর্ষ ৫ ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব। মেনন গ্রেফতার, খোঁজা হচ্ছে ইনু ও বিচারপতি মানিককে। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টি ও উজানের ঢলে দেশের ৮টি জেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ঢলের পানিতে ভেসে গিয়ে ফেনীর পরশুরামে একজন ও কক্সবাজারের রামুতে নিখোঁজ রয়েছে ৩ জন। খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ। এদিকে দুর্গত এলাকাগুলোয় উদ্ধার কাজে অংশ নিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার উপজেলার নিম্নাঞ্চলে। আখাউড়া, উত্তর, দক্ষিণ, মোগরা ও মণিঅন্দ এই ৪ ইউনিয়নের ৩৪টির বেশি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী অন্তত ৫৫০ পরিবার। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল আলম জানান, হাওড়া নদী ও জাজিগাং সহ বিভিন্ন নদীর পানি বিপদসীমার কাছাকাছি চলে যাওয়ায় নতুন করে প্লাবিত হবার আশঙ্কা দেখা দিয়েছে। দুদিন আগে ভেঙে গেছে গাজীরবাজার এলাকার অস্থায়ী সেতুটি। বন্যার অবনতির কারণে মানুষ চলাচল এবং ঘরবাড়িতে থাকা অসম্ভব হয়ে পড়ছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় ১৭টি জায়গা দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে শখানেক গ্রাম। ১ মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ। বন্ধ যান চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। কুমিল্লায় গত ৫ দিনের টানা বৃষ্টি ও উজানের পানিতে গোমতী নদীর পানি বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে বইছে। সদর উপজেলার কটকবাজার থেকে দাউদকান্দি পর্যন্ত গোমতী বাঁধের ৮৫ কিলোমিটার দুর্বল অংশ ভেঙে পড়ার আশঙ্কায় স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ স্থানগুলো বালুর বস্তা দিয়ে মেরামত করা হয়েছে। প্লাবিত কুমিল্লা সদর, দেবিদ্বার ও বুড়িচং উপজেলার নদী তীরবর্তী চরাঞ্চল। শত শত বাড়িঘর পানিতে ডুবে বিপাকে হাজারো মানুষ। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হচ্ছে তাদের। কুমিল্লার ১৪ গ্রামে বন্যার পানিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর ৯ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত জেলার অনেক এলাকা। ২০ লাখ মানুষ পানিবন্দী। গ্রামীণ সড়ক, ফসলি মাঠ এখনও পানির নিচে। ভেসে গেছে পুকুর ও খামারের মাছ। টানা বৃষ্টিতে জেলা শহর মাইজদী সহ ৯টি উপজেলার বেশিরভাগ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। জনদুর্ভোগ চরম আকার ধারণ করায় মানুষজন ছুটছে আশ্রয় কেন্দ্রে। পরিস্থিতি সামাল দিতে সহায়তা চাওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে। শহরের উত্তরগঞ্জ পাড়া, শান্তিনগর, মেহেদীবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও পানির নিচে। অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে। বিদ্যুৎবিহীন জেলা। সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত মৌলভীবাজারের ৫ উপজেলায় ২ শতাধিক গ্রাম। জেলার প্রধান নদী মনু, ধলাই, ফানাই, জুড়ি ও কুশিয়ারার পানি বইছে বিপদসীমার ওপরে। চতুর্থ ধাপের এ বন্যায় ২ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এতে হুমকিতে শহর প্রতিরক্ষা বাঁধ। জেলা প্রশাসন জানায় ৫টি উপজেলার ৩৩,৪৬৮ জন মানুষ পানিবন্দী। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে গেছে ১৪০টি পরিবার। সরকারিভাবে বরাদ্দ করা হয়েছে চাল, শুকনো খাবার সহ প্রয়োজনীয় পণ্য।
দুদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নে বন্যা হয়েছে। ক্ষতিগ্রস্ত বাইশারি ইউনিয়নের 4 শতাধিক পরিবার। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় লোকজন আশ্রয় নিয়েছে উঁচু জায়গা, স্বজনদের বাড়ি, বিদ্যালয় ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। টানা কয়েকদিনের ভারী বর্ষণে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া শহর ও কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার পাহাড় ধসের খবর পাওয়া গেছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ জায়গায় সরে যেতে মাইকিংয়ের পাশাপাশি কাজ করছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকরা। অতি শীঘ্রই নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করার জন্য বিশেষভাবে সতর্কতার সহিত অনুরোধ জানাচ্ছি। উজানের ঢলের পানিতে কক্সবাজারের বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। টানা ভারী বৃষ্টিতে উপজেলা সদর, রামু ও চকরিয়ার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বন্যা। রেললাইনে পাহাড় ভেঙে পড়ে ও ঢলের পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে ঢাকা কক্সবাজার রেল চলাচল। এছাড়াও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কক্সবাজারের সাথে টেকনাফের। টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশাল নগরীর নিম্নাঞ্চল ও অনেক রাস্তা পানির নিচে তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িঘরে পানি ঢুকেছে। বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে 157 মিলিমিটার বৃষ্টিপাতে বন্দরনগরী চট্টগ্রামের নাগরিক জীবনের সীমাহীন দুর্ভোগ বাড়ছেই। হাঁটু থেকে কোমর পানিতে ডুবল মহানগরীর বিভিন্ন এলাকা। জলজটে নাগরিক জীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতায় আটকা পড়ে নষ্ট হয় যানবাহন। গত 6 বছরে জলাবদ্ধতা নিরসনের জন্য 6,000 কোটি টাকা খরচ হলেও জলাবদ্ধতা না কমে উল্টো বেড়েছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট। বৃহস্পতিবার বেলা 12টা পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 157 মিলিমিটার। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় আগের মতোই তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ না থাকা কিংবা প্রতিবন্ধকতার কারণে নিচু সড়কে জমেছে হাঁটু থেকে কোমর পানি। চট্টগ্রাম মহানগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা, তা আবার দেখল নগরবাসী। 1 ঘন্টা টানা বৃষ্টি হলেই প্লাবিত হয় বেশ কিছু এলাকা। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত কারণ, অপরিকল্পিত নগরায়ন, নালা নর্দমায় ময়লা আবর্জনা ফেলা এবং খালগুলো বেদখল হওয়ার কারণেও বেশিরভাগ সময় জলাবদ্ধতা তৈরি হয়। সমস্যা সমাধানে 2017 সালে সিডিএর উদ্যোগে প্রথম প্রকল্প নেওয়া হয়। প্রায় 12,000 কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 3টি সংস্থা। সঠিকভাবে জলাবদ্ধতা নিরসনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার কারণে আমরা তো কষ্ট পাচ্ছি। এক কোমর পানিতে করে বহদ্দার থেকে আসতে হচ্ছে, গাড়িগুলো নামাই দিছে, গাড়ি আসতে চাচ্ছে না দিক দিয়ে। কবে যে এই সুফলটা পাবে বা জনগণ? জলাবদ্ধতার কারণে শত শত যানবাহন আটকা পড়ে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে মূল্যবান সময়। কি করবো, সকালে 2 বার বের হয়েছি, পানি তোরে আর যাওয়া সম্ভব হয় নাই, এই জন্য এখন 3rd টাইম অবশ্যই যাইতে হইতেছে আর কি। অবশ্যই ডেলিভারিগুলো বন্ধ হয়ে আছে, সব জায়গায় পানি উঠে গেছে। আমি একটু আগেও দেখলাম ওই যে আপনার এই রাঙ্গুনিয়ার ওইদিকে পাহাড়তলি নজমিয়া ব্রিজে ওই জায়গায় মেন রোডে পানি উঠে গেছে। জলাবদ্ধতার জন্য সরকারের এক সংস্থা অন্য সংস্থার উপর দায় চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে, আর চরম দুর্ভোগের শিকার হয় জনগণ। প্রতি বছর বর্ষা এলেই তৈরি হয় এই দুরবস্থা। বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বন্যা আক্রান্ত দেশের 8 জেলায় এখন 4.5 লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা জানান, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, খাগড়াছড়ি ও মৌলভীবাজার সহ 8 জেলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 2 জনের। 29 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য 1534টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা হিসাবে 1,82 লাখ টাকা নগদ ও 13,650 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ আছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। আলী রেজা জানান, আগামী 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও আশপাশের এলাকা এবং দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত কম হবে। সে সময় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যা মোকাবেলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ত্রাণ তৎপরতা চালানোর সিদ্ধান্ত হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এদিকে আগাম সতর্কতা না দিয়ে ভারতের পানি ছেড়ে দেয়াকে ভারতের বাংলাদেশ বিরোধী কাজ বলেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিবেশ উপদেষ্টা জানান, আগাম সতর্কতা না দেওয়ার বিষয়ে ভারতকে প্রশ্ন করা হবে। রকনুজ্জামানের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বন্যা পরিস্থিতি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা হয়। ভারতের পানি ছেড়ে দেওয়া, দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সহ পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয় বৈঠকে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনীতে, কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনো পৌঁছানো যাচ্ছে না, কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। এছাড়া আন্দোলনে আহতদের চিকিৎসা, নিহতদের স্মৃতি রক্ষা, গুমের বিষয়ে কমিশন গঠন, বিভিন্ন সরকারি স্থাপনার নামকরণ নিয়ে আইন করা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবি জানানোকে একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আনার সিদ্ধান্তও হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা, পুনর্বাসন, একই সাথে এই গণ অভ্যুত্থানের স্মৃতিটা ধরে রাখতে আমরা একটা কমিশন করব। সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কি, কারা তার জন্য দায়ী, সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে। অনেক বছর তারা অনেক কিছু বলতে পারেননি, কিন্তু ওই প্রতিবাদের কারণে যাতে জনজীবনে কোনো বাড়তি অসুবিধার সৃষ্টি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই প্রতিবাদের সাথে সরকারের কি করে একটা সম্পর্ক করে ফেলা যায়, প্রতিবাদটা কোথায় হলে কেমন করে হলে ভালো হয়, অনির্দিষ্টকালের জন্য না করে কিভাবে করে যারা প্রতিবাদ করছেন কোনো একটা বিষয়ে তাদের মুখপাত্রের সাথে সরকারের মুখপাত্র বসে পড়তে পারেন এবং এটার একটা সমাধানে যেতে পারে। 3 নম্বর হচ্ছে যে আমরা একটা নামকরণের নীতিমালার কথা বলেছি, নীতিমালা বা আইনের কথা, যাতে করে জনগণের টাকায় যেটা হয় সেটা এমন কোনো নামকরণ হয় যেটা কোনোভাবেই ফ্যাসিবাদকে উস্কে দিতে না পারে। ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাস্তবায়নে স্থানীয় সরকার সহ কিছু পরিবর্তন দ্রুত করা হলেও বাকি সিদ্ধান্তের ক্ষেত্রে তাড়াহুড়া করা হবে না বলেও জানান উপদেষ্টারা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বন্যার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার ব্যাপারে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে আগাম সতর্কতা ও তথ্য পাওয়া যাবে। ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মার বৈঠকে এই আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার বিকেলে 4টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান ভারতীয় হাইকমিশনার। এছাড়া অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা সমাধানে দুই পক্ষের আলোচনা করে পদক্ষেপের কথাও বলেন প্রধান উপদেষ্টা। দেশে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে অন্তর্বর্তীকালীন সরকার ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেন, বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্বে 4 জেলা ভয়াবহ বন্যা বিপর্যস্ত, হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যা দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সেই সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আশ্রয়হীনদের আশ্রয় ও খাবার সহ অন্যান্য আনুষঙ্গিক সহায়তা দিতে। বিপদের এই সময়ে একে অপরকে অবশ্যই পাশে থাকতে হবে বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে গণতান্ত্রিক কাঠামো ফেরানো এবং দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকার বাংলাদেশকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। বেলা 11টায় দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রিটা রেংলির সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বিএনপি কি ভাবছে তা জানতে চেয়েছে সুইস রাষ্ট্রদূত। রাজনৈতিক ও অর্থনৈতিক সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চান তিনি। বিএনপি তাদের পরিকল্পনা তুলে ধরেছে। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে যাবে উল্লেখ করে যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে অন্তর্বর্তী সরকার গ্রহণযোগ্য নির্বাচন দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যাকাণ্ডের তথ্যানুসন্ধানে ঢাকা এসেছে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল। তদন্তের ধরন, সময়সীমা সহ বিভিন্ন বিষয় এই সফরে ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান রবি মঙ্গেফেন। এদিকে বিভিন্ন পক্ষের সঙ্গে বসে জাতিসংঘের প্রতিনিধিরা তদন্তের বিষয়াদি ঠিক করবেন বলে জানিয়েছেন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ইমরুল কায়েসের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের তথ্য অনুসন্ধানে বৃহস্পতিবার সকালে ঢাকা আসে জাতিসংঘ প্রতিনিধি দল। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রবি মঙ্গেফেনের নেতৃত্বাধীন 3 সদস্যের প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সহায়তা করতে চাই। তদন্তের ধরন কেমন হবে সে বিষয়ে আলোচনা করতে এসেছি। এটি একটি অনুসন্ধানী দল। গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারে বাংলাদেশের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে। বিকেলে অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। পরে তিনিও জাতিসংঘের তদন্ত নিয়ে কথা বলেন। হাই কমিশনারের দপ্তর থেকে আসা দলটি তদন্ত করছে না, তারা সব পক্ষের সাথে আলোচনা করে তদন্তের প্যারামিটার ঠিক করছে। তদন্ত দলের সময়সীমা কতদিন হবে, কিভাবে কাজ করবে, এইসব ঠিক করবে। বন্যা দুর্গতদের সহায়তায় জাতিসংঘের ঢাকা মিশন শুক্রবার বন্যা উপদ্রুত এলাকায় যাবে বলে জানান গোয়েন লুইস। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। সালমান এফ রহমান ও আহমেদ আকবর সোবহান সহ দেশের শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড। বৈঠকে 5টি শিল্পগোষ্ঠীর গত কয়েক বছরের আয়কর, ভ্যাট ও কাস্টম সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করে কর ফাঁকি তদন্ত করতে বলা হয়েছে। পর্যালোচনা করা হবে তাদের রপ্তানি ও আমদানির তথ্য। বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনকারী সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কর ফাঁকির বিশেষ অনুসন্ধান শুরু করেছে এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি। এনবিআর এর তলব করা ব্যাংক হিসাবের তালিকা রয়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের নাম। ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে চিঠি দিয়েছে এনবিআর। সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে সম্ভাব্য কর ফাঁকির তালিকা করেছে এনবিআর। অভিযুক্তদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ ও আয়কর আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা হয়েছে আজ। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত এই সভায় সেনা সদর ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, আইসিসিবির সভাপতি মাহবুবুর রহমান, আব্দুল্লাহ আল মিন্টু, মীর নাসির হোসেন, একে আজাদ, মোহাম্মদ জসিমউদ্দিন, তপন চৌধুরী, আশরাফ আহমেদ, খন্দকার রফিকুল ইসলাম ও নাসির এজাজ বিজয়। সভায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম তার বক্তব্যে সাম্প্রতিক সময়ে ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবে সেনাবাহিনীর সময়োচিত ভূমিকা, আইন শৃঙ্খলা রক্ষা, ব্যবসা বাণিজ্য ও শিল্প কারখানায় উৎপাদন অক্ষুণ্ণ রাখা সহ আস্থার পরিবেশ সৃষ্টি করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
শিল্প কলকারখানা ও শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা প্রদান, চাঁদাবাজি বন্ধ ও বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সহ বিবিধ কর্মকাণ্ডে সেনাবাহিনীর পাশে থাকবে বলে তাদের আশ্বস্ত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। খুদে বার্তায় রাশেদ খান মেননের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। কাল তাকে আদালতে তোলা হবে, চাওয়া হবে 10 দিনের রিমান্ড। এদিকে জিয়া পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাবেক বিচারপতি AHM শামসুজ্জামান চৌধুরী মানিক, জাসদের সভাপতি হাসানুল হক কিনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ খুঁজছে মানিক ও ইনুকে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে জিয়াউল হক নামে এক আইনজীবী এই মামলা করেন। PBI-কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। অর্থ পাচার মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দুদকের মামলায় রায় ঘোষণা হবে 29 অগাস্ট। 2014 সালের 6 ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। 2001 থেকে 2006 সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে তিনি অবৈধভাবে অর্জিত প্রায় 9.5 কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ আনা হয়। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে হাজির হয়ে ডক্টর মোশাররফ বলেন, এই রায়ে দীর্ঘদিন পর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে 2007 সালে 16 অগাস্ট বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলার রায়ের দিন ঠিক করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 1 এর বিচারক আবুল কাশেম বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে মির্জা আব্বাসের সাথে তার স্ত্রী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসও উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ফেনীসহ 8 জেলায় বন্যার ভয়াবহতা, 4.5 লাখ পরিবার পানিবন্দী। উদ্ধার অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবি। দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান ডক্টর ইউনূসের। দিল্লির হাইকমিশনারকে যৌথ কমিটি গঠনের তাগিদ। সতর্কতা ছাড়া পানি ছাড়ায় উষ্মা নাহিদের। বিএনপি নেতাকর্মীদের বন্যার্তদের পাশে থাকতে বললেন তারেক রহমান। পাচারের টাকা ফেরাতে সহায়তা করবে সুইজারল্যান্ড, জানালেন আমির খুসরু। হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় জাতিসংঘ প্রতিনিধি দল। কথা হবে বিভিন্ন পক্ষের সাথে, জানালেন আবাসিক সমন্বয়কারী। সালমান এফ রহমান, আকবর সোবহান সহ শীর্ষ 5 ব্যবসায়ীর ব্যাংক হিসাব তলব। মেনন গ্রেফতার, খোঁজা হচ্ছে ইনু ও বিচারপতি মানিককে। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।